কলিং বেলের আওয়াজ। মন্দিরা, দেখো তো কে এলো এই সাত সকালবেলায়। অনুজের কথা মন্দিরার কানে যেতেই মন্দিরা বাড়ির অন্দর থেকে বেরিয়ে আসতে আসতে বলে, দাঁড়াও দেখছি। এই কথা বলে মন্দিরা সদর দরজার সামনে গিয়ে দরজা খুলতেই দেখে তার স্বামী অনুজের বন্ধু সুদীপ দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখে। সুদীপকে বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মন্দিরা জিজ্ঞাসা করে, সুদীপবাবু, আপনি এতদিন পর আপনার বন্ধুর বাড়িতে? আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালোই আছি বৌদি। কিন্তু একটা দরকারে এই সাত সকালবেলায় অনুজের বাড়িতে ছুটে এলাম। ও বাড়িতে আছে তো আজ? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছে। কিন্তু সুদীপবাবু, আপনার মুখ চোখ আমার ঠিক ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে আপনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন। আচ্ছা, আপনি কি কোনো সমস্যার মধ্যে রয়েছেন? না মানে, আমি কি জানতে পারি? মন্দিরার প্রশ্ন শুনে সুদীপ কিছু একটা হয়তো বলতে যাচ্ছিল মন্দিরাকে। ইতিমধ্যেই অনুজ বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে আসতে বলে, মন্দিরা, বাড়ির বাইরে থেকে সুদীপের গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে। সুদীপ এসেছে নাকি এতদিন পর আমার বাড়িতে? এই কথা বলতে বলতে অনুজ বাড়ির বাইরে বেরিয়ে আসতেই দেখে সত্যি সত্যি তার বাল্যকালের বন্ধু সুদীপ তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুদীপকে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অনুজ একটু ইয়ার্কি মেরে গম্ভীর গলায় বলে ওঠে তার বাল্য বন্ধু সুদীপের উদ্দেশ্যে, কি রে শয়তান, এতদিন পর তোর এই বাল্য বন্ধুটার কথা মনে পড়লো? তা বল, আজ কি মনে করে তুই আমার বাড়িতে এসেছিস? অনুজের প্রশ্ন শুনে সুদীপ ধরফর করে অনুজের বাড়ির ভিতর ঢুকে আসে। তারপর অনুজের দুটো হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, অনুজ, ইয়ার কি তুই আমার সঙ্গে পরেও মারতে পারবি? তার আগে তুই আমাকে বাঁচা প্লিজ, আমি তো পায়ে পড়ছি। সুদীপকে এইরকম অস্বাভাবিক ধরনের ব্যবহার করতে দেখে অনুজ বলে ওঠে, এই সুদীপ, তোর কি হয়েছে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমার মনে হচ্ছে তুই কোনো একটা বিষয় নিয়ে খুব আপসেট। আপসেট বলেই তো তোর কাছে এসেছি অনুজ। প্লিজ, তুই আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা কর। তুই যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারিস, আমি সারা জীবন তোর কেনা গোলাম হয়ে থাকবো। চল ভিতরে চল, ঘরের ভিতরে গিয়ে সুস্থ হয়ে বসবি। চল সুদীপ। এই কথা বলে অনুজ সুদীপকে ধরে বাড়ির ভিতর নিয়ে যায়। আর বাড়ির ভিতরে নিয়ে যেতে যেতে মন্দিরার দিকে তাকিয়ে বলে, গিন্নি, সুদীপের জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত করে আনো তো একটু। এক চুমুকে সুদীপ দইয়ের শরবতটা শেষ করতেই অনুজ বলে ওঠে, হ্যাঁ, এবার শান্তভাবে মাথা ঠান্ডা করে বল তো সুদীপ, তুই কি এমন বিপদে পড়েছিস যে আমার কাছে এই সাত সকালবেলা ছুটে এসেছিস? অনুজের প্রশ্ন শুনে সুদীপ পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে বলে, অনুজ, তুই হয়তো জানিস আমি পিয়ালির সঙ্গে গত 3 বছর ধরে রিলেশনশিপে আছি। আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি। জানি তো। তা বিয়ে নিয়ে কোনো প্ল্যানিংয়ে আছিস? অনুজের প্রশ্ন শুনে সুদীপ একটু চুপ থেকে বলে, অনুজ, আমরা রিলেশনশিপে ছিলাম ঠিকই বুধবারের আগে পর্যন্ত, কিন্তু আমরা দুজন রিসেন্ট হলো বিয়ে করেছি। এই মঙ্গলবার হলো। সুদীপ পিয়ালিকে বিয়ে করেছে শুনে অনুজ হাত তালি দিতে দিতে বলে ওঠে সুদীপের হাত ধরে, অনেক অনেক অভিনন্দন তোদের দুজনকে। তোরা সুখে শান্তিতে ঘর সংসার কর। তা তোরা দুজন তো বিয়ে করে ফেলেছিস, তাহলে এখন আর তোর চিন্তা কিসের? তুই তো জানিস অনুজ, আমার বাড়ির লোক, বিশেষ করে আমার মা বাবা, বাড়ির বউদের একদম বাড়ির বাইরে বেরিয়ে চাকরি করাটা পছন্দ করে না। এবার ইয়ালি একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার কাজ করে। এই কথাটা আমার মা বাবা জানতে পেরে ওকে বাড়ির বউ হিসেবে কিছুতেই মেনে নেয়নি। আর অন্যদিকে আমি পিয়ালিকে ছাড়তে পারবো না বলে আমরা দুজন মঙ্গলবার দিন পালিয়ে বিয়ে করি। ইয়ালি বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে আমাকে বিয়ে করেছে বলে ওর বাড়ির লোক আমাদের বিয়েটা মেনে নেয়নি। অন্যদিকে পিয়ালি স্কুলে চাকরি করে বলে আমাদের বিয়েটা আমার মা বাবাও কিছুতেই মেনে নেয়নি। এই 2 দিন হলো এখন আমরা দুজনে একটা হোটেলে আছি। এই মুহূর্তে আমাদের থাকার কোনো জায়গা নেই। কতদিন আর হোটেলে থাকবো টাকা খরচ করে, তুই বল? ঠিকই।
কতদিন আর এইভাবে হোটেলে থাকবি তোরা দুজন? ভাই, তুই আমাদের থাকার জন্য কোনো বাড়ি বা ফ্ল্যাট খুঁজে দিতে পারবি? তোর সন্ধানে এই মুহূর্তে কোনো বাড়ি বা ফ্ল্যাট আছে? সুদীপের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে অনুজ নীরব থেকে কি একটা যেন কিছুক্ষণ ধরে ভাবে, তারপর বলে ওঠে, শোন সুদীপ, আমার সন্ধানে বাড়ি কিংবা ফ্ল্যাট নয়, বরং একটা কোয়ার্টার আছে। তোরা সেখানে থাকবি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। তা কোয়ার্টারটা তোর বাড়ি থেকে কত দূর? কোয়ার্টারটা আমাদের পাশের গ্রাম বকুলগঞ্জ গ্রামে। আমার এক কলেজের বন্ধুর কোয়ার্টার। ও অবশ্য এখন এই কোয়ার্টারে থাকে না। ওই কোয়ার্টারের চাবি আমার কাছে আছে। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো পিয়ালির। ও স্কুলটা ইনফ্যাক্ট বকুলগঞ্জ গ্রামেই। তাহলে কোয়ার্টার থেকে স্কুলে যাতায়াত করতে ওর বেশ সুবিধাই হবে রোজ। তা আজ কোয়ার্টারটা দেখা যাবে অনুজ? হ্যাঁ, কেন দেখা যাবে না? এই তো এখান থেকে কাছেই। চল এখনই দেখে আসা যাক কোয়ার্টারটা। এই কথা বলে অনুজ সুদীপকে নিয়ে বকুলগঞ্জ গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র এক সপ্তাহ হলো অনুজের সহায়তায় সুদীপ আর পিয়ালি বকুলগঞ্জের কোয়ার্টারে এসে উঠেছে। ওরা দুজন যে কোয়ার্টারটায় উঠেছে সেটা হলো একটা রেলের কোয়ার্টার। ওদের আশেপাশে কোয়ার্টারে রেলে কাজ করা লোক থাকলেও সাধারণ চাকুরিজীবী মানুষেরাও বসবাস করে ওই কোয়ার্টারে। সুদীপ ও পিয়ালি ওরা দুজন যে কোয়ার্টারটায় উঠেছে ওই কোয়ার্টারটা 1.5 তলা। সামনে টানা লম্বা বারান্দা, বারান্দার উপর 3টে বড় বড় ঘর, 2টো শোয়ার ঘর আর একটা রান্নাঘর। এছাড়া 2টো শোয়ার ঘরের মাঝখান দিয়ে উঠে গেছে দোতলায় ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে আর একটা শোয়ার ঘর বা ঠাকুর ঘর বলা যায়। সেই ঘরের লাগোয়া বড় ছাদ আর সিঁড়ির নিচতলায় বাথরুম। আর কোয়ার্টারটার পিছনে একটা মাঝারি মাপের বাগান এবং কোয়ার্টারটার চারিদিকটা বেশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ওদের কোয়ার্টারটা ছিল বেশ নিরিবিলি নির্জন জায়গায় এবং বাকি কোয়ার্টারগুলো থেকে ওদের কোয়ার্টারটা বেশ খানিকটা দূরেই ছিল। সুদীপ ও পিয়ালি ওই কোয়ার্টারে ওঠার পর থেকে বেশ 2-3 মাস ওদের ভালোই দিন কাটছিল। রোজ সকালবেলায় দুজনে উঠে স্নান, রান্না ও খাওয়া দাওয়া সেরে দুজন দুজনের কাজের জায়গায় যাওয়া, সেই সঙ্গে দুজনে অফিস থেকে ফিরে চা খেতে খেতে গল্প করা বা টিভি দেখা বা কোনো কোনো দিন বাইরে একটু ঘুরতে যাওয়া, এইভাবে সুদীপ ও পিয়ালির বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল ঠিকই। কিন্তু 2 মাস পর একদিন সন্ধ্যাবেলায় পিয়ালির সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সময়টা ছিল বর্ষাকাল। পিয়ালি স্কুল থেকে ফিরে রান্নাঘরে রাতের রান্না করছিল, আর বাইরে তখন মুষলধারায় বৃষ্টি পড়ছিল। আর সুদীপ তখনও অফিস থেকে ফেরেনি। পিয়ালি মশলা মাখা মাংসটা যখন কড়াইয়ে ফুটন্ত তেলের মধ্যে দিতে যাবে, হঠাৎ পিয়ালির দৃষ্টি যায় রান্নাঘরের জানলা দিয়ে কোয়ার্টারের পিছনের বাগানের দিকে। সে দেখে বাগানের মাঝখানে একটা ঝাঁকড়া পেয়ারা গাছ আছে, আর সেই পেয়ারা গাছের একটা ডালে গলায় দড়ি দেওয়া অবস্থায় একটি মহিলা ঝুলছে, এবং সেই মহিলাটি যে প্রেগনেন্ট বোঝাই যাচ্ছে, কারণ তার পেটটা 7-8 মাসের গর্ভবতী মহিলাদের মতো ফোলা। এছাড়া মহিলাটির চোখ দুটো যেন খোলা, এবং চোখ খোলা অবস্থায় মহিলাটি যেন তার দিকে তাকিয়ে একটা সাপদের হাসি হাসছে। এইরকম একটা ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখা মাত্রই খুব ভয় পেয়ে যায় পিয়ালি। এবং ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে যেই রান্নাঘরের জানালাটা বন্ধ করতে যাবে, অমনি কোথা থেকে একটা রক্তাক্ত কাটা হাত এসে পিয়ালির হাতটা খপ করে চেপে ধরে। পিয়ালির হাত থেকে মশলা মাখানো মাংসের বাটিটা ছিটকে পড়ে যায় মাটিতে। ভয়ে আতঙ্কে পিয়ালি একটা বিকট চিৎকার করে ওঠে। এমন সময় পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় মহিলার প্রেতটি
পিয়ালির দিকেই তাকিয়ে হাসতে হাসতে ফ্যাস ফ্যাসে গলায় বলে ওঠে, তুই কি ভেবেছিস আমার এই কোয়ার্টারে এসে স্বামী নিয়ে সুখে ঘর সংসার করবি? আমি তো তা কিছুতেই হতে দেব না। আমি জীবিত অবস্থায় যে স্বামী সুখ পাইনি, আমি তোকেও কিছুতেই তা পেতে দেব না। এই পিয়ালি, পিয়ালি, কি হলো তোমার? চোখ খোলো, চোখ খোলো বলছি। ঠান্ডা তরলের আভাস মুখে চোখে পিয়ালি পেতেই সে ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখে সুদীপ তার সামনে জলের গ্লাস নিয়ে বসে আছে আর সমানে চোখে মুখে জলের ছেঁটা দিচ্ছে। পিয়ালিকে চোখ মেলে তাকাতে দেখেই সুদীপ জিজ্ঞাসা করে বেশ উত্তেজিত কণ্ঠে, পিয়ালি, এই পিয়ালি, তুমি ঠিক আছো তো? তুমি রান্নাঘরের মধ্যে অজ্ঞান হয়ে গেলে কি করে? কি হয়েছিল তোমার? সুদীপের এতগুলো প্রশ্ন শুনে পিয়ালি ক্লান্ত বিধ্বস্ত কণ্ঠে বলে ওঠে, সুদীপ, সুদীপ, এই কোয়ার্টারটা ভালো নয় বুঝলে। তুমি তুমি পারলে যত তাড়াতাড়ি সম্ভব এই কোয়ার্টারটা ছেড়ে দাও। কেন পিয়ালি, এই কোয়ার্টারটা ভালো নয় কেন? কি হয়েছে বলো? তুমি এই কোয়ার্টারটা ছেড়ে দেওয়ার কথাই বা বলছো কেন? সুদীপের এতগুলো প্রশ্ন শুনে কিছুক্ষণ আগে তার সঙ্গে রান্নাঘরে কি কি ঘটনা ঘটেছে সব কথা পিয়ালি সুদীপকে খুলে বলে ঠিকই, কিন্তু সুদীপ পিয়ালির একটা কথাও বিশ্বাস করে না। উল্টে বলে, পিয়ালি, তুমি বিজ্ঞানের ছাত্রী হয়ে আজকালকার দিনে দাঁড়িয়ে ভূত প্রেতে বিশ্বাস করছো? তুমি একজন শিক্ষিকা হয়ে এমন কথা কি করে যে বলতে পারো, আমি ঠিক এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। সুদীপের এই কথা শুনে পিয়ালি ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে সুদীপকে জড়িয়ে ধরে, তুমি তুমি বিশ্বাস করো সুদীপ, সত্যি সত্যি রান্নাঘরের জানালা দিয়ে বাগানের পেয়ারা গাছের একটা ডালে আমি একটা মহিলাকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেছি। আর আর মহিলাটাকে দেখা মাত্র যেই আমি রান্নাঘরের জানালা বন্ধ করতে যাব, অমনি অমনি কোথা থেকে একটা রক্তাক্ত কাটা হাত এসে আমার হাতটা চেপে ধরলো। আমি তো তখনই খুব ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাই। শোনো পিয়ালি, তোমার এই বাজে কথা শোনার জন্য আমার না একদম সময় নেই। তুমি আজকের দিনটা ঘরে বসে বিশ্রাম নাও। আমি আজ আমাদের দুজনের জন্য রাতের রান্নাটা করে নিচ্ছি। এই কথা বলে সুদীপ ঘর থেকে বেরিয়ে যেতেই পিয়ালি চোখে মুখে একটু ভালো করে জল দেবে বলে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে বাথরুমের দরজা খুলে আলোটা জ্বালাতেই বাথরুমের ভিতর একটা দৃশ্য দেখে পিয়ালির দুই চোখ ভয়ে বিস্ফারিত হয়ে যায়। সে বিস্ফারিত নয়নে দেখে বাথরুমের সারা দেওয়াল জুড়ে কে যেন রক্ত দিয়ে বড় বড় করে লিখে দিয়েছে, তোরা দুজন এই কোয়ার্টার ছেড়ে তাড়াতাড়ি চলে যা, না হলে কিন্তু দুজনেই তোরা মরবি। বাথরুমের মধ্যে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে পিয়ালি যেই চিৎকার করে সুদীপকে ডাকতে যাবে, অমনি তার দৃষ্টি যায় বাথরুমের সিলিংয়ের দিকে। পিয়ালির সিলিংয়ের দিকে নজর যেতেই দেখে 5-6 বছরের একটা বাচ্চা ছেলে মাকড়সার মতো হামাগুড়ি দিয়ে বাথরুমের সারা সিলিং জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আর পিয়ালির দিকে তাকিয়ে একটা কান এঁটো করা হাসি সমানে হেসে চলেছে। পিয়ালি বিস্ফারিত নয়নে দেখে বাথরুমের সারা সিলিং জুড়ে যে বাচ্চা ছেলেটা ঘুরে বেড়াচ্ছে তার দুই চোখের কোটরে মনি নেই। ওই জায়গাটা পুরো দুটো কালো কালো গর্ত। এছাড়া বাচ্চা ছেলেটার গায়ের চামড়াগুলো পুরো কুঁচকে রয়েছে। বাচ্চা ছেলেটার গায়ের কোঁচকানো চামড়া দেখে মনে হচ্ছে বাচ্চা ছেলেটার জলে ডুবে মৃত্যু হয়েছে। এরপর বাচ্চা ছেলেটা কান এঁটো করা হাসি হাসতে হাসতে পিয়ালির দিকে লম্বা লম্বা হাত বাড়িয়ে যেই ধেয়ে আসতে যাবে, পিয়ালি প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। বাচ্চা ছেলেটার ওই রকম ভয়ঙ্কর রূপ সহ্য করতে না পেরে
পিয়ালি বাথরুম থেকে যেই বাইরে বেরিয়ে আসতে যাবে অমনি পা পিছলে বাথরুমের বাইরে পড়ে গিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। দেখো না অনুজদা, আমি কত করে বলছি এই কোয়ার্টারটা ভালো নয়, এই কোয়ার্টারে ভূত আছে, কিন্তু তোমার বন্ধু কিছুতেই আমার কথা বিশ্বাস করছে না। তুমি একটু বুঝিয়ে বলো না অনুজদা। পিয়ালির কথা শুনে সুদীপ রেগে গিয়ে বলে ওঠে, দেখেছিস অনুজ, সেই থেকে এক কথা আমাকে বারবার বলে যাচ্ছে, ওই কোয়ার্টারে নাকি ভূত প্রেত আছে। আমি এই 2 মাস কোয়ার্টারে থাকলাম, আমি একবারও ভূত দেখতে পেলাম না, আর উনি এর মধ্যে ভূত দেখে ফেললেন, আর বলছেন ভূত দেখার পর ওই কোয়ার্টারটা নাকি তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। দেখো পিয়ালি, তোমার মন গড়া ভূতের ভয়ের জন্য এত সুন্দর কোয়ার্টারটা আমি কিছুতেই কিন্তু ছাড়তে পারবো না। অনুজ, তুই পিয়ালিকে পরিষ্কার করে বলে দে আমরা ওই কোয়ার্টারেই থাকবো। পিয়ালির সঙ্গে সুদীপকে ঝগড়া করতে দেখে অনুজ এবার চিৎকার করে বলে ওঠে ওদের দুজনের উদ্দেশ্যে, এই, তোরা এবার ঝগড়া থামাবি? একটু দুজনে শান্ত হয়ে বসবি আর আমার কথাটা একটু শুনবি মন দিয়ে তোরা? অনুজের চিৎকার সুদীপের কানে যেতেই সে চিৎকার থামিয়ে বলে ওঠে, কি হয়েছে বল অনুজ, আমরা এই শান্ত হয়েই বসলাম। সুদীপ ও পিয়ালিকে শান্তভাবে বসতে দেখে অনুজ এবার বলে ওঠে, শোন, কাল তোদের সঙ্গে সকালবেলায় আমি আর মন্দিরা ওই কোয়ার্টারে যাব, আর তোদের সঙ্গে ওখানেই কদিন থাকবো। দেখব যে ওই কোয়ার্টারে সত্যি সত্যি ভূত আছে কিনা। তোরা এই নিয়ে কিছু চিন্তা করিস না। মাত্র 2 দিন হলো সুদীপ ও পিয়ালির সঙ্গে ওদের কোয়ার্টারে অনুজ ও মন্দিরা এসেছে ঠিকই, কিন্তু এই 2 দিনের মধ্যে ওদের 4 জনের সঙ্গে অদ্ভুত কোনো ঘটনা ঘটেনি। কিন্তু 3য় দিনের মাথায় মাঝরাতে অনুজের স্ত্রী মন্দিরার সঙ্গে একটা ঘটনা ঘটে। রাত তখন কটা হবে, 1:30 কি 2টো। হঠাৎ সেই সময় একটা মেয়েলি কাঁদো কাঁদো কণ্ঠস্বরে মন্দিরার ঘুমটা ভেঙে যায়। এই যে একটু শুনছেন, একটু উঠবেন। মাঝরাতে কাঁদো কাঁদো মেয়েলি কণ্ঠস্বরে ও কাঁদো কাঁদো গলায় কথাগুলো মন্দিরার কানে ভেসে আসতেই ঘুমটা মন্দিরার ভেঙে যেতেই দেখে তার বিছানার সামনে 1 হাত ঘোমটা দেওয়া একটা মহিলা দাঁড়িয়ে আছে। ঘোমটা দেওয়া মহিলাটিকে বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে মন্দিরা ঘুম চোখ কচলাতে কচলাতে জিজ্ঞাসা করে ঘুম জড়ানো গলায়, আপনি আপনি কে? এই মাঝরাতে আমার ঘরে ঢুকলেন কি করে? মন্দিরার এই প্রশ্ন শুনে মহিলাটি মন্দিরার প্রশ্নে কোনো জবাব না দিয়ে মন্দিরার হাতটা খপ করে চেপে ধরে আবার কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আমার ছেলেটাকে একটু বাঁচাবেন দয়া করে। এই দেখুন না, আপনাদের কোয়ার্টারের পিছনে যে বড় কুয়োটা আছে, ওই কুয়োর মধ্যে আমার ছেলেটা পড়ে গেছে একটু আগে। আপনি আমার সঙ্গে এসে আমার ছেলেটাকে একটু বাঁচান না। ওই কুয়োর ভিতর থেকে ওকে একটু উদ্ধার করে দিন না। আমার ছেলেটাকে একটু বাঁচান। অচেনা মহিলাটিকে ওইভাবে কাঁদতে দেখে মন্দিরার খুব খারাপ লাগে। সে তখন বলে অচেনা মহিলাটির উদ্দেশ্যে, তুমি চিন্তা করো না, চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি, দেখি তোমার ছেলেকে উদ্ধার করতে পারি কিনা ওই কুয়োর ভেতর থেকে। এই কথা বলে মন্দিরা মহিলার কথা মতো তার সঙ্গে মন্ত্রমুগ্ধের মতো ঘর থেকে বেরিয়ে কোয়ার্টারের পিছন দিকের বাগানে যেতে শুরু করে। মন্দিরা জানে না যে ও যে মহিলাটির সঙ্গে কোয়ার্টারের পিছন দিকে যাচ্ছে সেই মহিলাটি কোনো মানুষ নয়, জীবন্ত প্রেত একটা, এবং সেই প্রেত তার অলৌকিক মায়ার দ্বারা মন্দিরাকে বশ করে মৃত্যুর পথে পরিচালিত করছে ধীরে ধীরে। মন্দিরা ধীরে ধীরে মহিলাটির সঙ্গে বাগানে কুয়োর কাছে এসে দাঁড়াতেই
মন্দিরা মহিলাটির উদ্দেশ্যে জিজ্ঞাসা করে ওঠে, কুয়োর ভিতরে তাকিয়ে উঁকি ঝুঁকি মারতে মারতে। হ্যাঁ গো, তোমার ছেলে যে কুয়োর ভেতরে পড়ে গেছে, তা তোমার ছেলের তো চিৎকার বা কান্নার আওয়াজ কিছুই শুনতে পাচ্ছি না কুয়োর ভেতর থেকে। এই কথা বলতে বলতে মন্দিরা ঘোমটা দেওয়া অচেনা মহিলাটির দিকে তাকাতেই সে ভয়ে এক হাত ছিটকে সরে আসে কুয়োর সামনে থেকে। কারণ তার সামনে যে ঘোমটা দেওয়া মহিলাটি দাঁড়িয়ে ছিল, ইতিমধ্যেই তার মুখের ঘোমটাটা সরে গিয়ে বেরিয়ে পড়েছে একটা আগুনে পোড়া দগ্ধ মুখ। সেই পোড়া দগ্ধ মুখে নাক চোখ কিছুই বোঝা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে একটা কাটা পোড়া চামড়া মুখের উপর টেনে বসিয়ে দেওয়া হয়েছে সেই মহিলার মুখের উপর। মন্দিরা চোখের সামনে এই রকম ভয়াবহ দৃশ্য দেখা মাত্র কাঁপা কাঁপা গলায় বলে ওঠে সেই পোড়া মহিলার উদ্দেশ্যে, আপনার আপনার মুখের অবস্থা এইরকম হলো কি করে? হ্যাঁ, কে করলো আপনার এই মুখের অবস্থা? মন্দিরার কথা শুনে সেই মহিলার প্রেতটি হাসতে হাসতে মন্দিরার দিকে এগিয়ে আসে। বিভৎস চেহারাধারী মহিলা প্রেতটিকে ওইভাবে হাসতে হাসতে এগিয়ে আসতে দেখে মন্দিরা ছুটে যেই কোয়ার্টারের ভিতরে যেতে যাবে, অমনি কিসের একটার উপর পাটা বিঁধতেই সে হুড়মুড়িয়ে সেই জিনিসটার উপর পড়ে যেতেই যা দেখে তা হলো তার সামনে কিছুক্ষণ আগে যে পোড়া মতো মহিলা প্রেতটি দাঁড়িয়ে ছিল, সেই পোড়া মতো মহিলাটির ঘাড়ের উপর সে এসে পড়েছে। এরপর মন্দিরার সঙ্গে এইরকম একটা ঘটনা ঘটতেই সে সঙ্গে সঙ্গে গোঙাতে গোঙাতে জ্ঞান হারায়। মন্দিরাকে অজ্ঞান হয়ে যেতে দেখে সেই পোড়া মতো মহিলার প্রেতটি সঙ্গে সঙ্গে একটা সাদা ধোঁয়ার রূপ নিয়ে কুণ্ডলি পাকিয়ে মন্দিরার শরীরের মধ্যে প্রবেশ করতেই মন্দিরা আবার চোখ খুলে তাকায়। তারপর একটা সাপদের হাসি হেসে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কোয়ার্টারের ভিতর গিয়ে আবার চুপচাপ করে অনুজের পাশে শুয়ে পড়ে। এদিকে অনুজ জানতেও পারল না যে তার পাশে যে শুয়ে আছে তার স্ত্রী মন্দিরা নয়, এক জীবন্ত প্রেত। সেই দিন রাতে মন্দিরার সঙ্গে এত ঘটনা ঘটার পর অনুজ ও মন্দিরা আরও 3 দিন সুদীপ ও পিয়ালির কোয়ার্টারে ছিল ঠিকই, কিন্তু সেই দিনের পর থেকে পিয়ালির সঙ্গে আর কোনো রকম ভৌতিক অলৌকিক ঘটনা ঘটেনি। কিন্তু এবারে অনুজ ও মন্দিরার জীবনে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এলো। অনুজ ও মন্দিরা যেদিন সুদীপদের কোয়ার্টার থেকে ফেরে, তারপর দিন সন্ধ্যাবেলায় অনুজের সঙ্গে একটা অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে। অনুজের সেই দিন অফিস থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়, কারণ অফিসে সেই দিন কয়েকটা ইম্পর্টেন্ট মিটিং ছিল বলে। অনুজ বাড়িতে পা দিতেই দেখে সারা বাড়ি অন্ধকার ঘুটঘুট করছে। সারা বাড়ি অন্ধকার দেখে অনুজ জুতো খুলে ডাইনিং রুমে ঢুকতে ঢুকতে বলে, সারা বাড়ি অন্ধকার কেন? মন্দিরা কি কোথাও আবার বেরোলো নাকি? কিন্তু ও তো সবসময় কোথাও যাওয়ার আগে আমাকে বলে যায়, আজ বলে গেল না কেন? কি ব্যাপার? অনুজের হঠাৎ দৃষ্টি যায় তার শোয়ার ঘরের দিকে। সে দেখে তার শোয়ার ঘরে আলো জ্বলছে। অনুজ বলে ওঠে একটু অবাক গলায়, ডাইনিং রুম অন্ধকার রেখে শোয়ার ঘরে আলো জ্বালিয়ে মন্দিরা কি করছে? এই কথা বলতে বলতে অনুজ ডাইনিং রুম ছেড়ে শোয়ার ঘরের দিকে এগিয়ে যায়। শোয়ার ঘরে ঢুকতেই দেখে মন্দিরা আয়নার সামনে দাঁড়িয়ে ভিজে চুল আঁচড়াচ্ছে মন দিয়ে আয়নার দিকে তাকিয়ে। মন্দিরাকে ভিজে চুল আঁচড়াতে দেখে অনুজ বলে ওঠে, এগো মন্দিরা, তুমি এই শীতের দিনে সন্ধেবেলায় স্নান করলে কেন? তোমার যে ঠান্ডা লেগে যাবে। আর তুমি তো কোনোদিন সন্ধেবেলায় স্নান করো না, আজ যে করলে কি ব্যাপার? অনুজের প্রশ্ন শুনে মন্দিরা ধীরে ধীরে অনুজের দিকে তাকায়। তারপর হিসহিসে গলায় বলে ওঠে, জানো তো অনুজ, আজ আমার সারা
মন্দিরার মুখে এই কথা শুনে অনুজের মনে মন্দিরাকে নিয়ে এক অজানা রহস্যের সন্দেহের দানা বাঁধে ঠিকই, কিন্তু কিছু বলতে পারে না। চুপচাপ মন্দিরার দিকে তাকিয়ে মন্দিরাকে প্রত্যক্ষ করতে থাকে, আর প্রত্যক্ষ করতে করতে দেখে মন্দিরার চোখের মণি দুটো সাধারণ মানুষের মতো লাগছে না, কেমন যেন ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে। এছাড়া মন্দিরার শরীর থেকে একটা পোড়া আষ্টে দুর্গন্ধ বেরোচ্ছে। অনুজ মন্দিরার শরীর থেকে পোড়া আষ্টে দুর্গন্ধটা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে মন্দিরার সামনে থেকে চলে যায়। অনুজকে ওইভাবে চলে যেতে দেখে মন্দিরার ঠোঁটের ফাঁকে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। এরপর রাতের বেলা খাওয়ার সময় অনুজের সঙ্গে আরও একটা ঘটনা ঘটে। মন্দিরা অনুজের পাতে রুটি যখন দিচ্ছিল, হঠাৎ অনুজের নজর যায় মন্দিরার ডান হাতের কবজির দিকে এবং দেখে মন্দিরার ডান হাতের কবজিতে গোল চওড়া একটা পোড়া দাগ। দাগ বললে ভুল হবে, বলা যায় ক্ষত, এবং সেই পোড়া ক্ষতটা বেশ গভীর। পোড়া ক্ষতটা দেখা মাত্র অনুজ মন্দিরার ডান হাতটা ধরে পোড়া ক্ষতটার দিকে তাকিয়ে বলে ওঠে, মন্দিরা, তোমার ডান হাতের কবজির কাজটা পুড়ে গেল কি করে? কি হয়েছিল? এই ক্ষতটা খুব পুরনো অনুজ। সেই আজ থেকে 1.5 বছর আগের কত, যখন ও আমাকে আমাকে ডাকে? তুমি কার কথা বলছো মন্দিরা? অনুজের প্রশ্ন শুনে মন্দিরা চুপ করে একটা অন্যদিকে তাকিয়ে কি যেন একটা ভাবতে লাগলো। অনুজ মন্দিরাকে এই বিষয়ে কিছু না ঘাঁটিয়ে চুপচাপ করে রাতের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ করে একটা পোড়া গন্ধ অনুজের নাকে এসে ধাক্কা মারতেই তার ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। তারপর সে ঘুমন্ত চোখ দুটো 2 হাত দিয়ে কচলাতে কচলাতে ঘুম জড়ানো গলায় নাক সিটকে বলে ওঠে, একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না এই ঘরের কোথা থেকে? এই কথা বলতে বলতে অনুজ বিছানার উপর উঠে বসে অন্ধকার ঘরের চারিদিকে তাকায় ঠিক, কিন্তু পোড়া গন্ধটা ঘরের কোথা থেকে আসছে তা দেখতে পায় না, কিন্তু নাকে অনুভব করে। এরপর পোড়া গন্ধটা ঘরের কোথা থেকে বেরোচ্ছে তা ভালো করে দেখার জন্য যেই বিছানা ছেড়ে নামতে যাবে, উপর থেকে কি একটা জিনিস অনুজের মাথার উপরে পড়ে। পড়তেই অনুজ সেটা অনুভব করে। সঙ্গে সঙ্গে উপর দিকে তাকাতেই ঘরের সিলিংয়ে যা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়, সেই দৃশ্য দেখে অনুজের 2 চোখ কপালে ওঠে। সে বিস্ফারিত নয়নে চেয়ে দেখে ঘরের সিলিং ফ্যান থেকে তার স্ত্রী মন্দিরা গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং তার সারা শরীর আগুনে পোড়া। ঘরের সিলিংয়ে এইরকম একটা ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে অনুজ চিৎকার করে ওঠে, মন্দিরা, এইরকম অবস্থা তোমার কি করে হলো? কি হলো, কি হলো অনুজ? মাঝরাতে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? মন্দিরার আওয়াজ অনুজের কানে ভেসে আসতেই সে ভয়ে চমকে ওঠে। সঙ্গে সঙ্গে পাশে তাকিয়ে দেখে মন্দিরা তার পাশে গায়ে হাত দিয়ে বসে আছে। মন্দিরাকে পাশে বসে থাকতে দেখে অনুজ মন্দিরার গায়ে মাথায় হাত দিতে দিতে বলে, মন্দিরা, তুমি তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার আমার আবার কি হবে? আমি তো ঠিকই আছি, কিন্তু তুমি এত রাতে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমার? জানো তো, কিছুক্ষণ আগে ঘুমের মধ্যে হঠাৎ একটা পোড়া গন্ধ নাকে ভেসে আসতেই আমার ঘুমটা ভেঙে যায়, এবং পোড়া গন্ধটা ঘরের কোথা থেকে আসছে দেখে যেই বিছানা ছেড়ে উঠে দেখতে যাব, অমনি তখনই আমার মাথার উপর কি যেন একটা পড়ে। সেটা অনুভব হতেই আমি সঙ্গে সঙ্গে ঘরের সিলিংয়ের দিকে তাকাতেই যা দেখি তা হলো। কি দেখলে? কি দেখলে বলো? মন্দিরার প্রশ্ন শুনে অনুজ সিলিংয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি দেখি তুমি ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছো, আর
তোমার সারা শরীর আগুনে ঝলসে পুড়ে গেছে। অনুজ যখন মন্দিরাকে এই কথাগুলো বলছিল, অনুজ খেয়াল করল না যে মন্দিরার ঠোঁটের কোণে একটা আলগা সাপদের শয়তানি হাসি ফুটে উঠেছে। অনুজের কথা শেষ হতেই মন্দিরা বলে, ঘুমের মধ্যে তুমি হয়তো ভুলভাল স্বপ্ন দেখেছো, তাই অমনভাবে ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছো। না না, স্বপ্ন না, স্বপ্ন নয়, একেবারে সত্যি, সত্যি দেখেছি, তুমি বিশ্বাস করো। একেবারে একেবারে নিজের চোখে মন্দিরা। আমার সঙ্গে কি যে হচ্ছে কে জানে। কাল তোমাকে সকাল সকাল অফিসে বেরোতে হবে না? তুমি এই সমস্ত চিন্তা মাথা থেকে সরিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মন্দিরার কথা মতো অনুজ শুয়ে পড়তেই মন্দিরা অনুজের মাথায় হাত বোলাতে শুরু করে। যখন অনুজের মনে হতে লাগলো মন্দিরার হাতটা যেন স্বাভাবিক মানুষের মতো লাগছে না, তার হাতটা কেমন যেন বরফের মতো ঠান্ডা কনকনে লাগছে। অনুজের এই রকম একটা অস্বাভাবিক অনুভূতি হতেই সে মন্দিরাকে জিজ্ঞাসা করে, এগো মন্দিরা, তোমার হাতটা এত ঠান্ডা কেন বলো তো? অনুজের প্রশ্ন শুনে মন্দিরা কিছু বলে না, শুধু একটা নীরব হাসি হাসতে থাকে। মন্দিরার মধ্যে ভর করে থাকা সেই মহিলার প্রেত বলে ওঠে, অনুজদা, আমার আর আমার ছেলের তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করো না। আমরা যে আর এই পৃথিবীর বুকে অতৃপ্ত অবস্থায় থাকতে পারছি না। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি মন্দিরার মানে আমার স্ত্রীর শরীরের মধ্যে প্রবেশ করেছেন কেন? এই অনুজ, অনুজ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। ঘুমের মধ্যে তুমি এসব কি বিড়বিড় করছো বলো তো? মন্দিরার ডাক কানে ভেসে আসতেই অনুজ ধরফর করে উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলে মন্দিরার দিকে তাকিয়ে, ডাকলে কেন? সকাল হয়ে গেছে? হ্যাঁ, কখনই তো 8টা বাজতে চললো। তুমি অফিসে যাবে না? আজ যে তোমার তাড়াতাড়ি অফিস যাওয়ার আছে। যাবো তো, যাবো, অবশ্যই যাব। এই কথা বলে অনুজ বিছানা ছেড়ে উঠে বাথরুমে চলে যায়। তারপর বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে আয়নার দিকে তাকিয়ে বলে, ঘুমের মধ্যে আমি এটা কি স্বপ্ন দেখলাম? মন্দিরের ভিতর থেকে একটা প্রেতাত্মা মুক্তি চাইছে, কিন্তু মন্দিরের ভিতরে থাকা প্রেতাত্মাটা কে? আর ওইভাবে কেঁদে কেঁদে মুক্তি চাইছিলই বা কেন? আর প্রেতাত্মাটা আমাকে অনুজদা বলে ডাকছিলই বা কেন? এইসব প্রশ্ন মাথায় নিয়ে অনুজ অফিসে যায় ঠিকই, কিন্তু অফিসে বসে অফিসের কাজ মন দিয়ে ঠিকমতো করতে পারে না, কারণ বারবার তার মনে ওই একই প্রশ্নগুলো জেগে ওঠে। সেই দিন অনুজ অফিসের পুরো কাজ শেষ না করে অফিস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে চলে যায়। গঙ্গার ধারে বসে তার মনে যে প্রশ্নগুলো ভিড় করে আছে সেই প্রশ্নগুলোর কথাই মনে মনে অনুজ যখন ভাবছিল, ঠিক সেই সময় অনুজের পিছন থেকে একটা পুরুষের ভারী গলা শোনা যায়। কি ভাবছো বাছা? তোমার স্ত্রী মন্দিরার ভিতর থেকে কে মুক্তি চাইলো তোমার কাছে, এটাই ভাবছো তো? পিছন দিক থেকে ভারিক্কি পুরুষ কণ্ঠে কথাগুলো অনুজের কানে ভেসে আসতেই সে সঙ্গে সঙ্গে পিছন দিকে ফিরে তাকিয়ে দেখে তার থেকে 3 হাত দূরে 50-51 বছরের হালকা কমলা রঙের পাঞ্জাবি পায়জামা পরা লম্বা ফর্সা মতো এক ভদ্রলোক হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। সেই ভদ্রলোকের চোখে মোটা কালো ফ্রেমের চশমা, এছাড়া ভদ্রলোকের মাথার চুল খানিকটা কাঁচা পাকা। এছাড়া অনুজ লক্ষ্য করল ভদ্রলোকের শরীর থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে, যেন যা মানুষের মনে সমস্ত ক্লান্তি, বিষাদ, নানা ধরনের বাজে চিন্তাভাবনা দূর করে দেয় এক নিমেষে। অচেনা ভদ্রলোকটিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে আর তার মুখে ওই প্রশ্নগুলো শুনে অনুজ উঠে দাঁড়িয়ে ভদ্রলোকের সামনে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, আপনি কে? আর আপনি জানলেন কি করে আমার স্বপ্নের কথা, যে আমার স্ত্রীর ভিতর থেকে কে কথা বলেছে আর কে মুক্তি পেতে চাইছে আমার কাছে? আমার নাম পুরুষোত্তম মুখার্জি। আমি মা ভদ্রকালীর ভক্ত বলতে পারো।
তোমার স্ত্রী মন্দিরার সামনে ঘোর বিপদ আমি দেখতে পাচ্ছি। ওকে খুব তাড়াতাড়ি এই বিপদের হাত থেকে রক্ষা করতে হবে, না হলে সেই ভয়ঙ্কর প্রেত তোমার স্ত্রীকে তার সঙ্গে টেনে নিয়ে যেতে পারে। মন্দিরের সামনে যে বিপদ আপনি কি করে জানলেন পুরুষোত্তম বাবু? আমি কি করে তোমার স্ত্রীর বিপদের কথা জানলাম সেটা এখন তোমার না জানলেও চলবে বাবা। এখন তুমি শুধু ভাবো তোমার স্ত্রীকে ওই প্রেতের কবল থেকে রক্ষা করবে কি করে। তো আপনি বলে দিন আমার স্ত্রী মন্দিরাকে কিভাবে বাঁচাবো ওই প্রেতের কবল থেকে। তুমি কিছু চিন্তা করো না বাছা, আমি তোমার পাশে আছি, আর আমি তোমার স্ত্রীকে ওই ভয়ঙ্কর প্রেতের কবল থেকে বাঁচাবো। পুরুষোত্তম মুখার্জির মুখ থেকে এই কথা শুনে অনুজ খানিকটা নিশ্চিন্ত হয়ে এই দুদিন তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব ঘটনা পুরুষোত্তম মুখার্জিকে বলতেই পুরুষোত্তম মুখার্জি প্রশ্ন করে ওঠে, আচ্ছা বাছা, তুমি তোমার স্ত্রী মন্দিরাকে নিয়ে এই কদিনের মধ্যে কোথাও কি বেড়াতে গিয়েছিলে? পুরুষোত্তম মুখার্জির মুখে এই প্রশ্ন শুনে অনুজ মুখে হাত দিয়ে কি যেন একটা ভাবে, তারপর বলে ওঠে, আমরা 5 দিন আগে আমার একটা বন্ধুর কোয়ার্টারে গিয়েছিলাম বেড়াতে। এই কথা বলে অনুজ তার বন্ধু সুদীপের স্ত্রী পিয়ালির সঙ্গে ওই কোয়ার্টারে কি কি ভৌতিক ঘটনা ঘটেছে কদিন আগেই সব ঘটনা পুরুষোত্তম মুখার্জিকে বলতেই ও তারা দুজন সুদীপের স্ত্রীর মুখে ভৌতিক ঘটনা শুনে কোয়ার্টারে যায় এই কথা পুরুষোত্তম মুখার্জিকে জানাতেই পুরুষোত্তম মুখার্জি সব শুনে বলে ওঠে, আমার মনে হয় তোমার বন্ধুর স্ত্রীর রাশি ভারী বলে ওই প্রেত তোমার বন্ধুর বউকে নিজের আয়ত্তে আনতে পারেনি, কিন্তু যেই মন্দিরাকে ওই প্রেত দেখেছে দেখা মাত্রই ওকে নিজের আয়ত্তে করে নিতে পেরেছে, কারণ মন্দিরার রাশি খুব হালকা বলে। তুমি এ নিয়ে কিছু চিন্তা করো না অনুজ। হ্যাঁ, তার আগে তুমি একটা কাজ করতে পারবে। কি কাজ পুরুষোত্তম বাবু বলুন, আমি আমার স্ত্রীর জন্য সব কাজ করতে ইচ্ছুক। তুমি আমাকে এখনই তোমার বাড়িতে একবার নিয়ে যেতে পারবে আজ, কারণ তোমার স্ত্রীকে আমি একটু ভালো করে দেখব। ভালো করে না দেখলে আমি কিছু করতে পারবো না তোমার স্ত্রীর জন্য। হ্যাঁ অবশ্যই, আপনাকে নিয়ে যাব, চলুন, আমার স্ত্রী এখন বাড়িতেই আছে। এরপর পুরুষোত্তম মুখার্জি বেশি দেরি না করে অনুজের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনুজ বাড়ির গেট খুলে যখন পুরুষোত্তম মুখার্জিকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে যাবে হঠাৎ করেই পুরুষোত্তম মুখার্জি অনুজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর অনুজের বাড়ির চারিদিকে তাকাতে তাকাতে বলে ওঠে, সময় নেই আর, যা কাজ করার এখনই করতে হবে আমাকে। আপনি আপনি কি করবেন এক্ষুনি? যজ্ঞ, আমাকে এখনই একটা যজ্ঞ করতে হবে, কারণ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি ওই প্রেত তোর স্ত্রীকে ধীরে ধীরে বশ করে ফেলেছে, ওকে ওর সঙ্গে নিয়ে যাবে বলে। তাই আমার হাতে বেশি সময় নেই, যা করার আমাকে আজ এখনই করতে হবে। এরপর পুরুষোত্তম মুখার্জি বেশি দেরি না করে অনুজকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতর ঢোকে। বাড়ির ভিতর ঢুকতেই ওদের দুজনের নাকে পোড়া আষ্টে একটা দুর্গন্ধ এসে ধাক্কা মারতেই ওরা দুজন সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে নাকে চাপা যেই দিতে যাবে হঠাৎ ঘরের দেওয়ালের দিকে ওদের দুজনের দৃষ্টি যেতেই ওদের দুই চোখ বিস্ফারিত হয়ে যায়। দুজনে বিস্ফারিত নয়নে ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে দেখে মন্দিরা ঘরের দেওয়ালে মাকড়সার মতো হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা ঘরের দেওয়াল জুড়ে। এছাড়া ওরা দুজন আরও একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে যায়। ওরা দুজন দেখে মন্দিরার হাত থেকে শুরু করে সারা শরীর আগুনে পোড়া এবং শরীরের চামড়াগুলো মোমবাতির মতো খসে খসে পড়ছে মেঝের উপর।
এছাড়া একটা চোখের মণি নেই, পুরোটা সাদা, আর একটা চোখের মণি যাও বা আছে তাও লাল জ্বলন্তভাবে মিটমিট করে জ্বলছে আর নিভছে। মন্দিরার এই রকম ভয়ঙ্কর বিভৎস রূপ দেখে অনুজ পুরুষোত্তম মুখার্জিকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, পুরুষোত্তম বাবু, এ কে? এ তো আমার মন্দিরা নয়। ওর এরকম অবস্থা হলো কি করে? তুমি ঠিকই ধরেছ অনুজ, এ তোমার স্ত্রী মন্দিরা নয়, এ হলো সেই জীবন্ত প্রেত যে কিনা 2 দিন হলো তোমার স্ত্রীর শরীরে বাসা বেঁধে রয়েছে। ওই প্রেতই তোমার স্ত্রীর এই রকম অবস্থা করেছে। ওদের দুজনকে ঘরে ঢুকতে দেখে আর ওদের মধ্যে ওই কথা শুনে সেই প্রেতটি চিৎকার করে অনুজের উদ্দেশ্যে বলে, কি ভেবেছিস তুই? তুই তো স্ত্রীকে নিয়ে সুখে সংসার করবি, আমি কিছুতেই হতে দেব না। আমার স্বামীর সঙ্গে যখন আমি নিজের সংসার করতে পারিনি, তোকেও কিছুতেই করতে দেব না, করতে দেব না। এই কথা বলে প্রেতটি সারা ঘরের দেওয়াল জুড়ে লাফিয়ে বেড়ায় আর সারা ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। মন্দিরাকে ওইভাবে অস্বাভাবিক আচার আচরণ করতে দেখে পুরুষোত্তম মুখার্জি বেশি দেরি না করে তার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট কাঁচের বোতল বের করে আনে। তারপর সেই বোতলের ছিপি খুলে কয়েক কোষ হাতে জল ঢেলে চোখ বন্ধ করে কি একটা যেন বিড়বিড় করে মন্ত্র জপ করে বেশ কিছুক্ষণ ধরে। তারপর সেই মন্ত্র পড়া জল মন্দিরার দিকে ছুঁড়ে মারতেই মন্দিরার মধ্যে থাকা সেই দুষ্ট প্রেতাত্মা একটা বিকট চিৎকার করে ওঠে। আমার ছেড়ে দে, আমার শরীরটা জ্বলে পড়ে গেল, আমার ছেড়ে দে। এই কথা বলে মন্দিরা দেওয়াল থেকে ধপ করে মেঝেতে পড়ে জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে। মন্দিরাকে জ্ঞান হারাতে দেখে পুরুষোত্তম মুখার্জি অনুজকে বলে, অনুজ, তোমার স্ত্রীকে এই ফাঁকা ডাইনিং রুমটার মাঝে এনে শোয়াও এখনই। পুরুষোত্তম মুখার্জির কথা অনুযায়ী অনুজ মন্দিরাকে কোলে তুলে ডাইনিং রুমের মাঝখানে এনে শুইয়ে দেয়। মন্দিরাকে ডাইনিং রুমের মাঝখানে অনুজ শুইয়ে দিতেই পুরুষোত্তম মুখার্জি মন্দিরার চারিদিকে একটা গোল করে লাল মন্ত্রপুত সিঁদুরের গণ্ডি কেটে দেয়। তারপর ওই মন্ত্রপুত সিঁদুরের গণ্ডির বাইরে কাঠকুটো জ্বালিয়ে নিয়ে পুরুষোত্তম মুখার্জি যজ্ঞ শুরু করে ধীরে ধীরে। ওম ক্রিং ক্রিং রিং রিং হিং হিং দক্ষিণে কালিকে, ক্রিং 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 রিং রিং হিং 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 স্বাহা ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে, ওম ক্রিং কল্লৈ নমঃ। বেশ অনেকক্ষণ ধরে মন্ত্রপাঠ ও যজ্ঞ চলার পর পুরুষোত্তম মুখার্জি যজ্ঞবেদীর সামনে থেকে উঠে মন্দিরার কাছে যায়। তারপর মন্দিরার সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে পড়তে মন্দিরার গায়ে কি একটা লাল জলের মতো ছেটাতেই মন্দিরার শরীরটা কবার ঝাঁকুনি দিয়ে উঠে। তারপর ধীরে ধীরে মন্দিরা উঠে বসে। তারপর তীক্ষ্ণ একটা দৃষ্টি দিয়ে পুরুষোত্তম মুখার্জির মুখের দিকে তাকিয়ে থাকে। মন্দিরাকে ওইভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতে দেখে পুরুষোত্তম মুখার্জি বলে ওঠে মন্দিরার মধ্যে ভর করে থাকা দুষ্ট প্রেতাত্মার উদ্দেশ্যে, এই, তোর নাম কি? তুই ওর শরীরের মধ্যে ভর করেছিস কেন? আমি আমার নাম তোকে কিছুতেই বলবো না। তুই যতই মন্দিরার শরীর থেকে আমাকে তাড়ানোর চেষ্টা করিস না কেন, আমি কিছুতেই ওর শরীর ছেড়ে যাব না। আমি ওকে আমার সঙ্গেই নিয়ে যাব। তুই তোর নাম বলবি না আর ওকে ছাড়বি না, তাই তো? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। এই কথা বলে পুরুষোত্তম মুখার্জি কিছুটা হলুদ ও কাঁচা লঙ্কা কালো সর্ষে পুড়িয়ে মন্দিরার দিকে ছুঁড়ে মারতেই মন্দিরা বিকট চিৎকার করে উঠে ছটফট করতে করতে বলে, বলছি 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 দোহাই আপনাদের, আমাকে আর
যন্ত্রণা দেবেন না। আমি বলছি আপনারা যা জানতে চান। বল, তোর নাম কি? আমার নাম মায়া রায়। আমি অনুজ তার বন্ধু বিক্রমের স্ত্রী। মায়া বৌদি, তুমি? কিন্তু তোমার এই অবস্থা এইরকম কি করে হলো? কে করলো তোমার এই অবস্থা? বলো আমাকে। তোমার বন্ধু বিক্রম, সেই তো আমার এই অবস্থা করেছে। কিন্তু কেন বৌদি? তোমাদের দুজনের সম্পর্ক তো বেশ ভালোই ছিল। না, মোটেও আমাদের সম্পর্ক ভালো ছিল না। তুমি আমাদের যে সম্পর্কটা দেখেছো সেটা ওর লোক দেখানো সম্পর্ক, কিন্তু ভিতরে চোখের আড়ালে ও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। দিনের পর দিন আমার গায়ে হাতও তুলতো। বিক্রমের সঙ্গে তোমার কি নিয়ে ঝামেলা ছিল, আর তোমার এই রকম অবস্থা হলো কি করে? আমাকে সব খুলে বলো মা। বলবো ঠাকুর মশাই, বলবো। এই কথা বলে মায়া ধীরে ধীরে বলতে শুরু করে তার অতীত জীবিত জীবনে তার স্বামী বিক্রম তার সঙ্গে কি কি অন্যায় কাজ করেছিল আর কি কি ঘটনা ঘটেছিল। ঘটনাটা ঘটে আজ থেকে 2 বছর আগে। বিক্রম একটা অ্যাড এজেন্সি ফার্মে কাজ করত। ওই অ্যাড এজেন্সি ফার্মে আমার বাবাও কাজ করত। কাজ করতে করতে দুজনের আলাপ হয়। বাবার সঙ্গে বিক্রম বাড়িতে আসতে শুরু করে। আমাদের বাড়িতে প্রায় আসা যাওয়ার মধ্যে আমাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তারপর দুজন একে অন্যের প্রতি যে কখন প্রেমে পড়ে যাই নিজেরাও জানি না। এরপর বাবা আমাদের দুজনের সম্পর্কের কথা জানতে পেরে বিক্রমের সঙ্গে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। আমরা বিয়ের পর বকুলগঞ্জে ওই রেল কোয়ার্টারে গিয়ে উঠি। ওই কোয়ার্টারে যাওয়ার পরে বেশ 2 মাস আমাদের দুজনের ভালোই দিন চলছিল, কিন্তু হঠাৎ করেই 2 মাস পরে বিক্রমের অ্যাড এজেন্সির চাকরিটা চলে যায়। বিক্রম ঘরে বসে পড়ে ঠিকই, কিন্তু ও বেশি দিন ঘরে বসে ছিল না, কারণ ও একটা ব্যবসা শুরু করে। ব্যবসাটা হলো ফলের ব্যবসা। ও বকুলগঞ্জ গ্রামের হাটে বিরাট বড় একটা ফলের দোকান করে। তখন আমি 5 মাসের গর্ভবতী। ও ফলের ব্যবসাটা শুরু করবার পর বেশ 1.5-2 বছর আমাদের ভালোই কাটছিল। আমার কোল আলো করে একটা ছেলে হয়। ভালোবেসে তার নাম রাখি কৃষাণু। কৃষাণু হওয়ার পরে 1-1.5 বছরে আমাদের ভালোই দিন কাটছিল, কিন্তু হঠাৎ করে আমাদের সংসারে একটা কালো ছায়ার অশান্তি নেমে আসে। ওর বকুলগঞ্জ হাটে ফলের ব্যবসা করতে করতে কয়েকজন বদ লোকের পাল্লায় পড়ে। ওই বদ লোকগুলোর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর বিক্রমের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। ও ফলের ব্যবসা থেকে যা টাকা পয়সা রোজগার করত সব ওই বদ বন্ধুগুলোর পাল্লায় পড়ে মদ জুয়া খেলে উড়িয়ে দিত। খবরটা যখন আমি জানতে পারি, আমি ওর সঙ্গে এই নিয়ে খুব অশান্তি করি, কিন্তু কিছু লাভ হয় না। ওর মতো মদ জুয়া খেলে টাকা উড়িয়ে বেড়াতো। এরপর যত দিন যেতে থাকে ফলের ব্যবসা লোকসান হতে শুরু করে। চারিদিক দেনার দায়ে ধীরে ধীরে ডুবতে শুরু করে। মদ খেয়ে জুয়া খেলে চারিদিকে ব্যবসার জন্য টাকা পয়সা উড়িয়ে দিয়ে তারপরেও আমার কাছে একদিন এসে দাবি জানায় আমি যেন আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসি ওর ব্যবসার জন্য। আমি এই বিষয়টা পারবো না বলাতে ও আমার গায়ে হাত তোলে, খুব অত্যাচার করে। এরপর দিনের পর দিন বিক্রম আমার ওপর অত্যাচার চালাতে চালাতে রাগের মাথায় একদিন আমার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। ও আমাকে যখন পুড়িয়ে মেরে ফেলে, আমার পেটে তখন 6 মাসের সন্তান। আমি দ্বিতীয়বার গর্ভবতী। এরপর আমার পোড়া দেহটা কোয়ার্টারের পেছনের বাগানে যে পেয়ারা গাছটা আছে তার নিচে পুঁতে দেয়। অন্যদিকে আমার 2 বছরের ছেলেটাকে
কোয়ার্টারের পিছনে ওই বাগানের কুয়োটায় ফেলে দেয়। আমার ওই ছোট 2 বছরের ছেলেটা কুয়োর জলে ডুবে মারা যায়। কোয়ার্টারের তালা চাবি মেরে অনুজের কাছে যায়। অনুজের হাতে চাবি দিয়ে বলে, শোন না অনুজ, তুই তো আমার প্রিয় বন্ধু, এই নে তোর হাতে আমার বকুলগঞ্জের কোয়ার্টারের চাবিটা তুলে দিলাম। কারণ আমি মায়াকে আর ছেলেকে মায়ার বাপের বাড়িতে রেখে বাইরে চাকরি করতে যাচ্ছি, কবে ফিরবো ঠিক নেই রে। তাই তুই আমার ওই কোয়ার্টারটা একটু দেখে রাখিস ভাই, নিজের মতো করেই রাখিস, আর পারলে ভাড়াও দিতে পারিস কাউকে, এতে আমার কোনো আপত্তি নেই। আমি আর আমার স্ত্রী তো আর ওই কোয়ার্টারে ফিরবো না কোনো দিনও, তাই তোকে আমার প্রিয় বন্ধু হিসেবে সব কথাই খুলে বললাম। এই কথা বলে বিক্রম অনুজের হাতে কোয়ার্টারের চাবি দিয়ে বাইরে পালিয়ে যায়। অনুজ তা ঘুণাক্ষরেও তার প্রিয় বন্ধুর কাণ্ড কীর্তি সম্বন্ধে জানতে পারল না। 2 বছর কেটে গেছে। এরপর বিক্রম অনুজের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। আমার আর আমার ছোট ছেলে কৃষাণুর আত্মাটা বছরের পর বছর এই বকুলগঞ্জের কোয়ার্টারে বন্দি থাকতে থাকতে আমরা আজ পিশাচে পরিণত হতে চলেছি। আর আমি যখন কোয়ার্টারে প্রথম অনুজ তার বন্ধু বউ পিয়ালিকে দেখি, তখন ওর শরীরে প্রবেশ করতে পারিনি। ওর রাশি খুব ভারী। তাই এরপর যখন অনুজ তার বউ মন্দিরাকে ওই কোয়ার্টারের মধ্যে আসতে দেখি, ওর রাশিটা হালকা, তখন মন্দিরার শরীরে প্রবেশ করতে কোনো রকম অসুবিধা হয়নি আমার। কারণ আমার আত্মার মুক্তি লাভের জন্য একটা জীবিত শরীরের প্রয়োজন। বিক্রম আমার সঙ্গে কি অন্যায় করেছে সেই কথাগুলো যাতে আমি বলতে পারি, একটা জীবিত মানুষ শরীরের মাধ্যমেই তা সম্ভব। আজ আমার সেই উদ্দেশ্য সফল হয়েছে। আর আমি মন্দিরাকে কষ্ট দিতে চাই না। এবার আমি আত্মার মুক্তি চাই। আমার আত্মার মুক্তি দিন ঠাকুরমশাই, আমার আত্মার মুক্তি দিন। মায়া, আমি তোমার আর তোমার ছেলের কি করে মুক্তি দেব সেই পথ আমাকে বলে দাও। ঠাকুরমশাই, আপনি অনুজদাকে নিয়ে বকুলগঞ্জে আমরা যে কোয়ার্টারে থাকতাম সেখানে যাবেন। কোয়ার্টারের পিছনে একটা বাগান আছে, ওই বাগানে একটা পেয়ারা গাছ আছে। দেখতে পাবেন ওই পেয়ারা গাছের নিচে পোতা রয়েছে আমার দেহ। অন্যদিকে আমার ছেলের দেহটা ওই বাগানের কুয়োতে খুঁজে পাবেন। অবশ্য সেটা আর মানুষের দেহ থাকবে না, কঙ্কালে পরিণত হয়েছে। আমার আর আমার ছেলের দেহ দুটি উদ্ধার করবার পরে শ্মশানে গিয়ে সৎকার করলেই আমরা মুক্তি পাব। মায়া, তুই কিছু চিন্তা করিস না। আজই তোর আর তোর ছেলের দেহ ওই কোয়ার্টারের পিছনের বাগান থেকে উদ্ধার করে আমি সৎকারের ব্যবস্থা করব। পুরুষোত্তম মুখার্জির এই কথা শুনে মায়া আর কিছু বলে না। এরপর ধীরে ধীরে মন্দিরা আবার অজ্ঞান হয়ে ওই লাল মন্ত্রপুত সিঁদুরের গণ্ডির ভিতরে ঢলে পড়ে যায়। মন্দিরাকে অজ্ঞান হয়ে যেতে দেখে পুরুষোত্তম মুখার্জি অনুজকে বলে ওঠে, আমাদের আর বেশি দেরি করা ঠিক হবে না। এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করো বকুলগঞ্জ যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু মন্দিরাকেও নিয়েও। ওকে এই বাড়িতে একা ফেলে রেখে আমাদের বকুলগঞ্জ যাওয়া ঠিক হবে না। মন্দিরাকে একা বাড়িতে রেখে যাওয়া ঠিক হবে না কেন পুরুষোত্তম বাবু? কারণ মন্দিরার শরীর থেকে মায়ার প্রেতাত্মা যে এখনো যায়নি, সেই জন্য ওকে বাড়িতে একা রাখা ঠিক হবে না। এরপর পুরুষোত্তম মুখার্জির কথা অনুযায়ী অনুজ বেশি দেরি না করে একটা গাড়ি ভাড়া করে মন্দিরাকে ও পুরুষোত্তম মুখার্জিকে নিয়ে বকুলগঞ্জে সুদীপের কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেয়। অনুজকে গাড়ি থেকে মন্দিরার কোলে করে নিয়ে অজ্ঞান অবস্থায় নামতে দেখে সুদীপ কোয়ার্টারের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে ও মন্দিরার দিকে তাকিয়ে বলে, এই অনুজ, বৌদির এরকম অবস্থা হলো কি করে? কি হয়েছে ওর? অনুজ তখন সুদীপকে সব কথা খুলে বলতেই সুদীপ তখন বলে,
তাহলে পিয়ালি ঠিক কথাই আমাকে বলেছে। সত্যি সত্যি ও সেই দিন আমাদের কোয়ার্টারের পিছনে পেয়ারা গাছের ডালে একটা পোড়া মতো মহিলাকে ঝুলতে দেখেছিল সেই দিন রাতে। শুধু আমি ওর কথায় বিশ্বাস করিনি। সেই দিন যদি আমি ওর কথা বিশ্বাস করতাম আর কোয়ার্টারটা ছেড়ে দিতাম, তাহলে মন্দিরা বৌদির আজই অবস্থা হতো না। আজ আমার জন্য মন্দিরা বৌদির এইরকম অবস্থা হয়েছে। তোরা যদি আমার সঙ্গে এই কোয়ার্টারে না আসতিস, তাহলে আজ মন্দিরা বৌদি সুস্থই থাকতো। তুই এটা ভাবছিস কেন যে আজ তোর জন্য মন্দিরের এই অবস্থা হয়েছে? শোন, আজ যদি তোদের বদলে অন্য কেউ এই কোয়ার্টারে এসে থাকতো, তাহলে তারও হয়তো মন্দিরের মতো এরকম অবস্থা হতো। আজ শুধুমাত্র পুরুষোত্তম বাবু আমার পাশে ছিলেন বলে মন্দিরাকে বাঁচাতে পেরেছি। এই কথা বলে অনুজ পুরুষোত্তম মুখার্জির সঙ্গে সুদীপের আলাপ করিয়ে দেয়। এরপর ওরা বেশি দেরি না করে সুদীপের কোয়ার্টারের পিছন দিকে যায়। তারপর পেয়ারা গাছের তলাটা খানিকটা খুঁড়তেই একটা নরকঙ্কাল বেরিয়ে আসে, এবং সেই নরকঙ্কালটা যে একটা মহিলার, তা কঙ্কালটার গায়ে নীল শাড়ি আর হাতের লাল শাখা পলা দেখে বোঝা যায়। অনুজ ও পুরুষোত্তম মুখার্জি দুজনে মিলে পেয়ারা গাছের তলা থেকে মহিলা কঙ্কালটি উদ্ধার করার পর ওরা দুজন ওই কোয়ার্টারের বাগানে কুয়ো তলায় যায়। তারপর কপি কলের সাহায্যে কুয়োর মধ্যে বালতি নামিয়ে আবার কিছুক্ষণ পর সেই বালতি তুলতেই দেখা যায় ওই গভীর কুয়োর জল থেকে কয়েকটা ছোট ছোট মানুষের হাড়গোড় ওই বালতির জলের মধ্যে ভেসে উঠেছে, এবং ছোট ছোট কঙ্কালের হাড়গোড়গুলো যে একটা বাচ্চার মৃতদেহ তা দেখে বোঝা যায়। সুদীপ ও পিয়ালি তাদের কোয়ার্টারের পিছনের বাগান থেকে দুটো মানুষের নরকঙ্কাল উদ্ধার হতে দেখে খুব ভয় পেয়ে যায়, এবং পিয়ালি নরকঙ্কাল দুটো দেখে বাগানে যারা ছিল তাদের সবার উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এত দিন ধরে যে আমরা একটা নরকঙ্কালের সঙ্গে বসবাস করেছি জানতামই না আমি। আর এই কোয়ার্টারে থাকবো না। সুদীপ, তুমি আমাদের অন্যত্র থাকার ব্যবস্থা করো। আর যতদিন না আমাদের দুজনের অন্যত্র থাকার ব্যবস্থা তুমি করতে পারো, ততদিন আমি আর এই কোয়ার্টারে ফিরবো না। এই আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম। এই কথা বলে পিয়ালি বাগান থেকে ভিতরে চলে যেতেই অনুজ ও পুরুষোত্তম মুখার্জি বেশি দেরি না করে নরকঙ্কাল দুটো নিয়ে বকুলগঞ্জ শ্মশানের উদ্দেশ্যে সৎকারের জন্য রওনা দেয়। কঙ্কাল দুটো সৎকার করার পর মন্দিরা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বকুলগঞ্জে প্রেতের কবলে। গল্প পাঠে অভিক, বিভিন্ন চরিত্রে সৌরভ, প্রাহী, দেবাঞ্জন, মৌমিতা, শ্রীরূপ, দেবস্মিতা এবং লিও। গল্পটির সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।